কিছু নিয়ে কোনো অভিযোগ বা কোনো ফিডব্যাক কিছু আছে? আপনাদের কোনো জায়গায় কনফিউশন হচ্ছে যে নাম্বার কম আসছে বা ঠিক আছে? থাকলে বলতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার আপনার সাথে কি আমরা ফোনে কোনোভাবে কথা বলতে পারি স্যার? জাস্ট একবারের জন্য 2 মিনিটের জন্য হলেও একটু কথা বলতে পারি স্যার? হ্যাঁ, অবশ্যই, কোনো সমস্যা নেই। স্যার আপনার নাম্বারটা আমরা কোথা থেকে কালেক্ট করতে পারবো স্যার? আমার নাম্বার তো অ্যাভেলেবেল হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, আমি নাম্বারটা এসে দিয়ে দিব, গুগল ক্লাসরুমে দিয়ে দিব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। কারো কারো যদি মনে হয় যে আপনাদের ভাইভাতে নম্বর কম হয়েছে বা অ্যাসাইনমেন্টে নম্বর কম হয়েছে, বা আপনাদের মনে হচ্ছে যে আপনারা সঠিক অ্যান্সার দিছেন কিন্তু তারপরও মার্কস কম দেওয়া হয়েছে, এরকম যদি কারো মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ডিসকাস করতে পারেন আমার সঙ্গে। কারণ মিড টার্ম পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য হলো গিয়ে জাস্ট সেমিস্টারের মাঝামাঝি একটা অ্যাসেসমেন্ট করা আপনাদের, যে শিক্ষা কতটুকু হচ্ছে, কতটুকু ভালো মতো হচ্ছে। তো এইখানে মনে হয় মানে লুকানোর কিছু নাই আর কি। আপনাদের যদি পরীক্ষা খারাপ হয় আমি বলে দিতে পারবো যে এখানে এখানে খারাপ হয়েছে, বা রেকর্ডিংটা আমি আবার রান করতে পারবো, সবকিছু তো রেকর্ডেডই আছে। জি স্যার। ঠিক আছে। আর আপনারা কি তো কুইজের? আমাদের হ্যাঁ বলেন। স্যার আমাদের হচ্ছে প্রেজেন্টেশন সম্পর্কে যদি কিছু বলতেন, মানে আমাদের প্রেজেন্টেশন বাকি সব নিব না, সাবজেক্টের প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন নিব না। ওকে কি স্যার, থ্যাংক ইউ। প্রেজেন্টেশন এই কোর্সে প্রেজেন্টেশন নেওয়ার মতো কিছু নাই। এই জিনিসটা আমার কাছে একটু, ইঞ্জিনিয়ারিং এ এই 5 মার্কের প্রেজেন্টেশন আর 5 মার্কের যে আপনাদের একটা আছে কি জানি, গ্রুপ অ্যাসাইনমেন্ট নাকি অ্যাসাইনমেন্ট, জি স্যার, অ্যাসাইনমেন্ট স্যার। এই জিনিসটা আমার কাছে খুব মানে একটু কেমন মনে হয়, অপ্রয়োজনীয় মনে হয় আর কি। ইঞ্জিনিয়ারিং এ আসলে প্রেজেন্টেশন 5 মার্কসের এটা এত বেশি জরুরি না, আমার কাছে এটা পার্সোনালি মনে হয় প্রতি কোর্সে। তো এটা আমরা অ্যাটেন্ডেন্স বা ক্লাস পারফরমেন্সের সঙ্গে অ্যাডজাস্ট করে দেবো। আপনারা অনেকে দেন নাই, কুইজের আনসার কপি জমা দেন নাই। তো আপনাদের মধ্যে 22 জন জমা দিছে আনসারের কপি, এখনো 29 জনকে দেখাচ্ছে অ্যাসাইন্ড। আপনারা যদি এই কুইজটা মিস করে থাকেন তাহলে নেক্সট যে কুইজটা দেওয়া হবে এই কুইজটার অবশ্যই আনসারের কপি জমা দিতে হবে, কারণ অ্যাটলিস্ট 2টা না থাকলে পরে আপনাদের ফুল মার্কসে আপনাদের অ্যাসেসমেন্ট হবে না, অর্ধেক মার্কসে অ্যাসেসমেন্ট হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা 2টা নতুন ফুরিয়ার ট্রান্সফরমেশন দেখবো। 2টা নতুন ফুরিয়ার ট্রান্সফরমেশন দেখে আমরা লাপ্লাস ট্রান্সফরমেশনে মুভ করব। আমাদের ফুরিয়ার ট্রান্সফরমেশন খুব শর্ট একটা সিলেবাস ছিল, আমি নিজে এই টপিকটাকে খুব বেশি একটা পছন্দ করি না টু বি অনেস্ট। কারণ ফুরিয়ার ট্রান্সফরমেশন আমরা সবসময় যেটা করি, আমরা কম্পিউটারের হেল্প নিই বা কোনো একটা প্রোগ্রামের হেল্প নিই। যেমন মনে করেন আমরা যদি ল্যাবে ইউজ করি ফুরিয়ার ট্রান্সফরমেশন, তখন আমরা অসিলোস্কোপ ইউজ করি ফুরিয়ার ট্রান্সফর্মটা দেখার জন্য, মানে খুব কুইক অ্যাট এ গ্ল্যান্স বোঝার জন্য যে কি ফ্রিকোয়েন্সি বেশি আছে। আর যখন আমরা কোডে ইউজ করি, কোডে ইমপ্লিমেন্ট করার সময় আমরা জাস্ট এফএফটি একটা যদি ইউজ করি, কোড ইউজ করি, ফাংশন প্রি ডিফাইন্ড ফাংশন আছে ম্যাটল্যাবে, তাহলে ম্যাটল্যাব নিজেই আমাদেরকে ফুরিয়ার ট্রান্সফরমেশন করে দেয়। তো ফুরিয়ার ট্রান্সফরমেশন এরকম হাতে কলমে করাটা আমি নিজেও খুব বেশি একটা এক্সপার্ট না, বা আমি মানে খুব বেশি একটা নিজেও প্র্যাকটিস করি নেই গত কয়েক বছরে। তো তারপরেও আমরা বেশ কিছু টপিক দেখছি ফুরিয়ার ট্রান্সফরমেশনের, ফুরিয়ার বেসিক ট্রান্সফরমেশনের যে ট্রান্সফর্ম ইন্টিগ্রালটা শিখছি, এবং কিভাবে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হয় সেটা দেখছি। এটার সাথে আমরা ফুরিয়ার ট্রান্সফর্মের 3টা প্রপার্টি দেখছি, একটা লিনিয়ারিটি, স্কেলিং আর শিফটিং। শিফটিং। এটা বাদেও আপনাদের অনেক প্রপার্টি আছে, মানে ফুরিয়ার ট্রান্সফরমেশন এত ভাস্ট একটা টপিক, এটার মধ্যে যে কত প্রপার্টি আছে, প্রপার্টি যদি পড়া শুরু করেন তো শেষ হবে না আর কি। একটা আসলে ডুয়ালিটি একটা প্রপার্টি আছে, তারপরে আবার কনজুগেশনের একটা প্রপার্টি আছে, তারপরে আপনার কনভলিউশনের প্রপার্টি আছে। এগুলি বিভিন্ন বিভিন্ন ধরনের মানে ফুরিয়ার ট্রান্সফর্ম এর জন্য কাজে লাগে আর কি। তো ইন জেনারেল এই জিনিসগুলো মনে রাখাটা খুবই ডিফিকাল্ট, ফুরিয়ার ট্রান্সফরমেশনের সব সূত্রগুলো মনে রাখা খুবই ডিফিকাল্ট। তারপরেও আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা সলিমানের যে বইটা আছে এই বইটার মধ্যে যে যে প্রপার্টি গুলো আছে আপনারা জাস্ট নিজেদের ইন্টারেস্ট, কারো যদি ইন্টারেস্ট থাকে এই পার্টিকুলার সাবজেক্টটাতে, তাহলে অবশ্যই ওখান থেকে পড়বেন। কারণ আপনাদের মধ্যে থেকে কারো যদি ডিজিটাল সিগন্যাল প্রসেসিং বা মনে করেন আপনারা ইমেজ প্রসেসিং
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলি নিয়ে যদি আপনাদের ভবিষ্যতে কাজ করার ইচ্ছা থাকে, তো সেই সব ক্ষেত্রে আপনার ফুরিয়ার ট্রান্সফর্ম বা লাপ্লাস ট্রান্সফরমেশন এগুলো আপনাদের অনেক কাজ আসবে। তারপর হলো কি আপনার পিএলসি, আপনাদের যদি কন্ট্রোল সিস্টেমে যাওয়ার ইচ্ছা থাকে, প্রোডাকশন লাইনে যে কন্ট্রোল সিস্টেমগুলো ইউজ করা হয়, যেমন মনে করেন আপনার এই কোকের ফ্যাক্টরি, তারপরে মনে করেন যে মেঘনার বড় বড় ফ্যাক্টরি যে আছে, তেলের ফ্যাক্টরি, তারপর বাকি যে ফ্যাক্টরি, কন্ট্রোল সিস্টেমে আপনার লাপ্লাস ট্রান্সফরমেশন এবং কিছু কিছু ক্ষেত্রে ফুরিয়ার ট্রান্সফরমেশন খুব অনেক কাজে লাগে, মানে রোবোটিক্স এগুলোর ক্ষেত্রে। সো আপনাদের যদি ওই লাইনে ইন্টারেস্ট থাকে কারো, তাহলে অবশ্যই আপনারা ওই আমাদের সলিমানের বইতে যেই প্রপার্টিগুলো আছে এগুলো খুব ভালো করে দেখবেন, এবং নেসো একাডেমিতে প্রত্যেকটা প্রপার্টিরই আপনার অঙ্ক করে দেওয়া আছে। তা আপনারা চেষ্টা করবেন যে ওই অঙ্কগুলো দেখার, যদি কারো পার্সোনাল ইন্টারেস্ট থাকে এই সাবজেক্টটাতে। স্যার ফুরিয়ার ট্রান্সফরমেশনে কি স্যার অ্যামপ্লিটিউড স্কেলিং বলে কোনো প্রপার্টি আছে? ফুরিয়ার ট্রান্সফরমেশনে অ্যামপ্লিটিউড আমি তো স্যার দেখিনি। নেসা একাডেমিতেও আমি দেখি নাই, কিন্তু স্যার স্যার এখানে আমরা যেমন হচ্ছে আমাদের যে আর কি কুইজের যে কোশ্চেনটা ছিল 1-এর বি, হুম, তো ওখানে ছিল -a(x), তো ওই যে -a বা যেটা আমাদের ভ্যালুটা আসুক, ওটা তো স্যার অ্যাকচুয়ালি অ্যামপ্লিটিউড স্কেল বোঝাচ্ছে আমাদের, তাই না এটা স্যার? আসলে ঠিক অ্যামপ্লিটিউড স্কেল ভাবে বলার কি প্রয়োজন আছে? কারণ দেখেন মাইনাসে যেটা আছে এটা যদি আপনি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসেন, কারণ এটা তো একটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, তাই না? যার যার রোল নম্বর অনুযায়ী এটা একটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট থাকবে। কোএফিসিয়েন্টটা যদি আপনি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এসে পুরো ইন্টিগ্রেশনটা করেন, কোনো সমস্যা তো নেই, তাই না? স্যার না, সমস্যা নাই স্যার। মানে এক্ষেত্রে যেটা হবে যে আপনার যে ফাইনালি যে ইন্টিগ্রালটা আসবে, এই ইন্টিগ্রালটার সঙ্গে একটা জাস্ট মাইনাসে কোএফিসিয়েন্ট গুণ করা থাকবে, এর বেশি তার কিছুই না। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার, আমরা ওইভাবেই অঙ্কটা আসলে করছি। এক্সট্রিমলি, এটা আমি অঙ্কটা চেঞ্জ করে দেওয়ার পরে অঙ্কটা এক্সট্রিমলি সহজ হয়ে গেছে, এই জন্য মনে হয় আপনারা কনফিউজড হয়ে গেছেন নাকি? স্যার না, আপনি যেভাবে বলছেন আমরা কি শর্ট ফর্মুলা অনুযায়ী ওইভাবেই করছি, কিন্তু স্যার যখন ওই -7 বা মাইনাস এর সাথে গুণ ছিল, তো হুম, অ্যাকচুয়ালি ওইটা তো ছিল অ্যামপ্লিটিউড স্কেলিং, মানে আমরা হ্যাঁ যদি স্বাভাবিক অবস্থায় যদি অনেকটাই অ্যামপ্লিটিউড স্কেলিং এর মতো দেখতে, এই জন্য বলেছি হ্যাঁ, স্যার। কিন্তু মানে অ্যামপ্লিটিউড স্কেলিং এর পার্টিকুলার কোনো প্রপার্টি নেই, মানে এই ক্ষেত্রে যদি আপনার ইন্টিগ্রালের আগে যদি এরকম একটা কোনোভাবে একটা কোএফিসিয়েন্ট চলে আসে, হ্যাঁ এটা হয়তো মানে এক অর্থে অ্যামপ্লিটিউড স্কেলের মতো কাজ করবে এক অর্থে, কিন্তু আসলে অ্যামপ্লিটিউড স্কেলিং এরকম পার্টিকুলার কোনো প্রপার্টি আমার চোখে পড়ে নাই। আপনাদের যদি চোখে পড়ে আমাকে একটু জানান, মানে আমি দেখিনি এখন পর্যন্ত। স্যার আমিও দেখছি কয়েকটা, কিন্তু আমিও পাই নাই স্যার, এই জন্য আপনার কাছে না শুনছি না, স্যার। অ্যামপ্লিটিউড স্কেলিং এর আমার জানার মতে পার্টিকুলার কোনো আলাদা প্রপার্টি স্যার নেই, ওখানে মানে একটা এটা স্পেশাল কিছু না। ফ্রিকোয়েন্সি কি জানি একটা প্রপার্টি ছিল স্যার, সঠিক মনে নেই নামটা স্যার। মনে আছে আপনার? আচ্ছা, যদি আপনার নাম মনে থাকে তাহলে আমাকে বলেন। কি একটা প্রপার্টি, ফ্রিকোয়েন্সি কি জানি একটা, স্যার আমি আপনাকে নেক্সট বলবো স্যার, নেক্সট ক্লাসে আচ্ছা অবশ্যই। ঠিক আছে। ফ্রিকোয়েন্সি শিফটিং এর কোনো প্রপার্টি, মানে ওমেগা মাইনাস ওমেগা নট এই টাইপের? জি ভাই, জি স্যার, ফ্রিকোয়েন্সি শিফটিং আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফ্রিকোয়েন্সি শিফটিং এর একটা প্রপার্টি আছে যে ওমেগা মাইনাস ওমেগা নট কিভাবে শিফট হবে আর কি, এরকম অনেক প্রপার্টি আছে। আপনাদের যদি কারো ডিএসপি, আমি জানি না আপনাদের কারো ডিএসপি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইন্টারেস্ট আছে নাকি, তো আপনাদের যদি ওই লাইনে ইন্টারেস্ট থাকে তাহলে আপনারা অবশ্যই এই সাবজেক্টটা অনেক ভালো করে পড়বেন। আমি আপনাদের শুরুর দিকে বলছিলাম যে আমার 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 কোর্স টিচার যে ছিল এই সাবজেক্টটাতে, সেই কোর্স টিচারটা এত রুট ছিল যে আমি মানে এই কোর্সটার উপর পুরো ইন্টারেস্টই হারিয়ে ফেলছি। আমি পরবর্তীতে আমি সিগন্যাল এবং সিস্টেম নিয়ে খুব বেশি একটা কখনো পড়ালেখা করার উৎসাহ পাইনি, কারণ যেহেতু আমার বেসিক ভালো ছিল না। সো সেই ক্ষেত্রে আপনারা মানে আপনাদের যদি কারো খুব ইন্টারেস্টিং লাগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং বা কন্ট্রোল সিস্টেম, তাহলে আপনারা এই অপরচুনিটিটা মিস করবেন না আর কি, যে এখনই ভালো করে শিখলাম না, পরবর্তীতে ভয়টা রয়ে গেল। তো এই ভয়টা কাটায় ওঠা কিন্তু অনেক কঠিন পরবর্তীতে, এখন স্যার কাটায় ওঠা যত কমিউনিকেশন সহজ। লাইনে যাইতে গেলে কি সিগন্যাল নিয়ে পড়া লাগবে? অবশ্যই কমিউনিকেশন লাইনের পুরো মানে বেসিকটাই হলে কি আপনার ওই আমাদের যে, যেমন গত ক্লাসে আমরা দেখছিলাম যে অ্যামপ্লিটিউড মডুলেশন কিভাবে কাজ করে, ঠিক আছে? তারপরে মনে করেন কনভলিউশন যে থিওরিগুলো আছে এগুলো আপনার কমিউনিকেশন সিস্টেমের ব্যাকবোনে অনেক কাজে লাগে, মানে আমাদের পুরা মানে কি বলবো, মোবাইল কমিউনিকেশন সিস্টেম বা মনে করেন এফএম রেডিও, এএম রেডিও, সবকিছুর বেসিসই তো আছে হলে কি আপনার এই ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যানালাইসিস, তাই না? কারণ আপনি দেখবেন যে যখনই কমিউনিকেশন সিস্টেমে কোনো পার্টিকুলার ব্যান্ডকে উল্লেখ করা হয়, যেমন মনে করেন 2.4 গিগাহার্টজ যে ব্যান্ডটাকে আমরা বলি বা 5 গিগাহার্টজ যে ব্যান্ডটাকে বলি, সবসময় দেখবেন যে ফ্রিকোয়েন্সিতে উল্লেখ করা হয় এবং ওটার একটা নির্দিষ্ট ব্যান্ডউইথ থাকে। তো তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো কিছু একটা টাইম ডোমেনের সিগন্যাল যদি থাকে, অবশ্যই এটাকে আমার
ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে গিয়ে তারপরে বোঝা লাগবে যে আমি কোন ব্যান্ডে পাঠাবো, কি ক্যারিয়ার ওয়েভের সঙ্গে গুণ করব, আমার যে ফিল্টারটা তৈরি করতে সেটার ব্যান্ডউইথ কত হবে, কাট অফ ফ্রিকোয়েন্সি কত হবে। সো কমিউনিকেশনের তো আর বলার অপেক্ষা রাখে না, মানে সিগন্যাল এবং সিস্টেম অবশ্যই কমিউনিকেশনের জন্য অনেক বেশি কাজে লাগবে। কিন্তু এটা বাদেও যে জিনিসটা মানে সহজে মাথায় আসে না, যেমন মনে করেন আমি যে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, ইমেজ প্রসেসিং, কন্ট্রোল সিস্টেম, এগুলো সহজে মাথায় আসে না সিগন্যাল এবং সিস্টেমের সঙ্গে, কিন্তু ওরা কিন্তু অনেক রিলেটেড। এই টপিকগুলো, এই ফিল্ডগুলো অনেক রিলেটেড। সো বাংলাদেশে থাকতে হলে তো বাংলাদেশে মানে ইঞ্জিনিয়ারদের সবচেয়ে মানে বেশি স্যালারি দেয় এবং সবচেয়ে বেশি ফিল্ড ইঞ্জিনিয়ার মনে হয় কাজে লাগে আপনার কমিউনিকেশন সেক্টরে, বিভিন্ন ইন্টারনেট কোম্পানি, তারপর মোবাইল কোম্পানি। তো ওইসব লাইনে যদি আপনার যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তো অবশ্যই আপনাকে সিগন্যাল এবং সিস্টেমে ভালো হতে হবে। স্যার সাবজেক্টটা তো খুব কঠিন লাগে। একটু কঠিন, Signal কারণ একটা। অনেক কিছু কল্পনা করতে হয়, তো যে জিনিস একটু কল্পনা করতে হয় ওই জিনিসগুলো একটু কঠিন হয়। সেক্ষেত্রে যদি কমিউনিকেশনে যাই স্যার, সেক্ষেত্রে তো আরো টাফ সাবজেক্ট গুলো আসবে এই রিলেটেড। টাফ সাবজেক্টগুলো আসবে, কিন্তু মনে করেন এর থেকে টাফ আর কি আসতে পারে, যেমন মনে করেন পিডাব্লিউএম কেমনে করে, তারপর মনে করেন ফ্রিকোয়েন্সি মডুলেশন কিভাবে, কোয়ান্টাইজেশন কেমন করলো, ওগুলো এতটা টাফ না আসলে। আপনি যদি একবার যদি জিনিসটা ধরে ফেলেন যে মেইন ব্যাকবোনটা হলো কি আপনার পিরিয়ডিসিটি কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন, ফ্রিকোয়েন্সি কিভাবে আইডেন্টিফাই করবেন, তারপরে হলো কি আপনার এই ফুরিয়ার ট্রান্সফরমেশন কিভাবে করবেন, এগুলো যদি মোটামুটি আপনারা বুঝতে পারেন, আমার মনে হয় না কমিউনিকেশন থিওরি খুব বেশি একটা কঠিন। আপনারা তো কমিউনিকেশন থিওরি কোর্স কি আছে আপনাদের সামনে? আমি ঠিক জানি না, আমি এখনো পুরোপুরি সিলেবাসটার সঙ্গে পরিচিত হইনি। স্যার যেহেতু আমাদের আর কি যে কমিউনিকেশন সেক্টরে কমিউনিকেশন যাওয়ার বেসিক একটা দিলে তো সোর্স আছে, কমিউনিকেশনের সাবজেক্টগুলো আসবে। তাদের তো আর হ্যাঁ কি আছে কি, আপনারা কি জানেন? হ্যাঁ স্যার, আমাদের পাওয়ার, ইলেকট্রনিক্স আর হচ্ছে কমিউনিকেশন তিনটাই আছে, যে কোনো একটা চুজ করতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কমিউনিকেশন থিওরির পরে আবার আরেকটা কোর্স আছে। কমিউনিকেশন থিওরির পরে একটা জিনিস মোবাইল অ্যান্ড সেলুলার আমাদের ছিল ফাইনাল ইয়ারে। মোবাইল অ্যান্ড সেলুলার আপনাদের কি এটা আছে? মোবাইল অ্যান্ড সেলুলার নেটওয়ার্ক বা কমিউনিকেশন সিস্টেম, স্যার কোর্স মডিউল দেখতে হবে স্যার, আমাদের ওটা দেখেন একটু, মানে আপনাদের মানে ক্যারিয়ারের ট্র্যাজেক্টরি আর কি আপনারা এইভাবে, মানে আমাদের তো আসলে সুযোগ ছিল না, আমাদের ছিল ফিক্সড ক্রেডিট আর কি, মানে আমাদের কোনো চুজ করার অপশন ছিল না, যেটা দিবে ওটাই নিতে হবে। তো আমাদের ওরকম ট্র্যাজেক্টরিটা ঠিক হয় না, মানে গরমিল হয়ে গেছে যে কমিউনিকেশন থিওরি পড়ছি, জিএসএম সেলুলার পড়ছি, আবার ভিএলএসএও পড়ছি, কিন্তু পাওয়ার ইলেকট্রনিক্স পড়িনি, মানে যেটা যখন দিছে ওইটাই নিতে হয়েছে আর কি। তো আপনাদের যদি কারো মানে ওই লাইনে ইচ্ছা থাকে কমিউনিকেশনের ইঞ্জিনিয়ার হওয়ার, তাহলে আপনারা এই সিগন্যাল এবং সিস্টেমের পরে এরপরে নেবেন হলো কমিউনিকেশন থিওরি। কমিউনিকেশন থিওরির পরে একদম ফাইনাল ইয়ারে নিয়ে যাবেন মোবাইল এবং সেলুলার নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে মানে আপনার মানে একটা ভালো একটা ধারণা থাকবে আপনার স্যার যে, কমিউনিকেশন নিয়ে পড়ার ইচ্ছা ছিল আমার স্যার। তাহলে আপনি যে শেষে ফাইনাল ইয়ারে যে মোবাইল এবং সেলুলার কমিউনিকেশন নেবেন, ওখানে আপনার যে বিভিন্ন প্রোটোকল আছে, যেমন ওখানে জিএসএম, সিডিএমএ, এলটিই নতুন যেটা হইতেছে এখন 5G, এগুলো সম্পর্কে আপনাকে পড়াবে। তো তখন আপনি একটা ভালো একটা অ্যাপ্লিকেশন খুঁজে পাবেন যে এগুলো আসলে কোথায় কাজে লাগবে। বুঝতে পারছেন? আর কারো যদি ইচ্ছা থাকে যে না মানে আমি ইসে পড়বো, ইলেকট্রনিক্সে পড়বো, তাহলে পরবর্তীতে আপনারা ভিএলএসআই নেবেন, পাওয়ার ইলেকট্রনিক্স নেবেন। স্যার আপনি কোনটা সাজেস্ট করেন, কোনটা নিয়ে পড়া উচিত? এটা কি কারোর সাজেস্ট করার উপায় আছে? এক একজন মানুষের পছন্দ এক এক রকম, কেউই কখনো কাউকে সাজেস্ট করতে পারে না কার কোথায় পড়া মানে আমি উচিত। যদি একটু ডিমান্ডের কথা বিবেচনা করি, মানে এখন ফিউচারে কিরকম বাংলাদেশে বলতে গেলে তো ডেফিনেটলি কমিউনিকেশন, আমি মানে স্যার এই কথাটা ভাইবে স্যার কমিউনিকেশনের দিকে যাইতে নিয়েছিলাম, কারণ আমার পাওয়ারের যে দিকে জব ফ্রেন্ডটা করা একটু কঠিন কমিউনিকেশনে হয়। পড়ালেখা করছে এবং কমিউনিকেশনে ও প্রথম প্রথম বেশ ডিফিকাল্ট। এখন চালু হয়েছে জি স্যার। জি স্যার এখন ডেল্টা ডেল্টা ফাংশন, এগুলির আপনাদের ফুরিয়ার ট্রান্সফরমেশনের কতগুলা স্পেসিফিক ডিরাইভেশন আছে। তো এই ডিরাইভেশন গুলো আপনারা পড়বেন। এই ডিরাইভেশন থেকে একটা কোশ্চেন আপনাদের ফাইনাল পরীক্ষার অ্যাসাইনমেন্ট দিব আমি। তো এগুলো সব বইতেও করে দেওয়া আছে, ইউটিউবেও করে দেওয়া আছে, আপনারা যে কোনো এক জায়গা থেকে আপনাদের সুবিধা মতো দেখে নিন। তো ওটা আর আজকে দেখবো না, আজকে আমরা যে জি জিনিসটা স্যার। স্যার তাহলে ইম্পালস, ইউনিট, স্টেপ, আর একটা স্যার কোনটা জানি? ইউনিট স্টেপ, ইম্পালস, তারপরে আপনারা আসলে এক্সপোনেনশিয়াল তো আপনারা অলরেডি করছেন। এক্সপোনেনশিয়াল আর আপনাদের ডেরিভেশন ক্লাসের মধ্যেই করে দেওয়া হয়েছিল, তাই না? ওই এক্সপোনেনশিয়ালের ডেরিভেশনটা দেখবেন। আর হলে গিয়ে আর কি, ইম্পালস ইউনিট, তো দাঁড়ান আর কিছু কি আছে, ডিসি, ডিসির জন্য দেখবেন, মানে একটা কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউডের সিগন্যাল যদি থাকে, মনে করেন এক্সটি সমান সমান এ, তো এটার ফুরিয়ার ট্রান্সফরমেশন কি হবে?
বুঝতে পেরেছি। তাহলে আমরা ওখানে 3টা প্রপার্টি দেখছিলাম আর এই 4টা, তাহলে ফুরিয়ার থেকে 7টা প্রপার্টি। হ্যাঁ, বলতে পারেন এই 7টা প্রপার্টি। জি স্যার। আর এখন তাহলে আজকে আমরা যেটা দেখব সেটা হলো গিয়ে ফুরিয়ার ট্রান্সফরমেশনের আরেকটু জেনারেলাইজড একটা ফর্ম। সেই জেনারেলাইজড ফর্মটার নাম হলো গিয়ে লাপ্লাস ট্রান্সফরমেশন। আপনারা সবসময় একটা জিনিস দেখে আসছেন যে ফুরিয়ার ট্রান্সফরমেশন আমরা যখন করি তখন ফুরিয়ার ট্রান্সফরমেশন করার আগে আমরা বেশ কিছু জিনিস চেক করি। কি কি জিনিস চেক করি? একটা জিনিস চেক করি আমাদের সিগন্যালটা কি পিরিয়ডিক নাকি অ্যাপিরিয়ডিক। সেটার উপর ডিপেন্ড করে আমরা ঠিক করি যে এই জিনিসটার জন্য আমরা ফুরিয়ার সিরিজ এক্সপানশন করব নাকি ফুরিয়ার ট্রান্সফরমেশন করব। তো এই ফার্স্টে এই জিনিসটা চেক করে নেওয়ার পরে আমরা দেখি যে আমাদের সিগন্যালটা কি কন্টিনিউয়াস নাকি ডিসক্রিট টাইম। তারপরে সেটার অনুযায়ী আমাদের কন্টিনিউয়াস টাইমের ফুরিয়ার ট্রান্সফরমেশন বা ডিসক্রিট টাইমের ফুরিয়ার ট্রান্সফরমেশন করি। এরপরে আমরা যে জিনিসটা দেখি চেক করি সেটা হলো কি বোথ ফুরিয়ার সিরিজ এক্সপানশন এবং ফুরিয়ার ট্রান্সফরমেশন দুইটার জি স্যার। এজাজ কি আছেন? এজাজ কি ক্লাসে আছেন? না স্যার, ও মেবি ক্লাসে নাই। আচ্ছা, ঠিক। স্যার আপনার কথা শোনা যায় না স্যার। আমি কথা বলতেছি না, ওই মিউট করতেছি, দাঁড়ান। মিউট মিউট মিউট। সরি যে এজাজ আসছে। এজাজ, আমি আপনাকে অ্যাসাইনমেন্টের কপিটা আজকে রাতের মধ্যে পাঠানোর চেষ্টা করব। আচ্ছা, তো লাপ্লাস নিয়ে যেটা পড়তেছিলাম সেটা হলো গিয়ে লাপ্লাস হলো গিয়ে ফুরিয়ার স্যার আমি ওকে কাজী স্যার। আতিকুর রহমান বলছি স্যার। কে বলতেছেন? কাজী আতিকুর রহমান স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমি স্যার অ্যাডমিট এখনো সাবমিট করিনি, আমি কি স্যার রেজাল্টটা জানতে পারি? আপনি আমাকে একটা ইমেল করেন, আমি ইমেলে বলে দিব আপনাকে। আচ্ছা ধন্যবাদ স্যার। ঠিক আছে। তো আমরা এতদিন পর্যন্ত যে ফুরিয়ার ট্রান্সফরমেশনটা দেখে আসছি, ফুরিয়ার ট্রান্সফরমেশনটা ছিল হলে গিয়ে যে আমাদের এক্সটি টাইম ডোমেইনে একটা সিগন্যাল যদি থাকে সেই টাইম ডোমেইনের সিগন্যালটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে ট্রান্সফার করি ফুরিয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে। আর সেই ট্রান্সফারের জন্য আমরা এরকম একটা ইন্টিগ্রাল ইউজ করি। সেই ইন্টিগ্রালটা হলে গিয়ে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্সটি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি। বাই দিস টাইম আপনাদের এটা সবার মুখস্থর মতো হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এটা হলো গিয়ে আমাদের ইনপুট সিগন্যাল। আর ইনপুটের সঙ্গে আমরা এই জিনিসটা এক্সট্রা টি টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি গুণ করি। ঠিক আছে, এই জিনিসটাকে অনেক জায়গায় দেখবেন এটাকে কার্নেল বলে। আমি নিজেও জানি না কার্নেল মানে কি, কিন্তু এই জিনিসটাকে কার্নেল বলে, ইন্টিগ্রাল কার্নেল নাকি জানি। তো এটা ছিল আমাদের ফুরিয়ার ট্রান্সফরমেশনের জেনারেল এক্সপ্রেশন। লাপ্লাস ট্রান্সফরমেশনটা এক্স্যাক্টলি একই জিনিস, মানে এটা লাপ্লাস ট্রান্সফরমেশন এবং ফুরিয়ার ট্রান্সফরমেশনের এক্সপ্রেশনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। মনে করেন আপনার এক্সটি একটা সিগন্যাল আছে, সেটা লাগে টাইম ডোমেইনে, আপনি এটাকে লাপ্লাস ট্রান্সফরমেশন করবেন। তো লাপ্লাস ট্রান্সফরমেশন যখন আমরা করি তখন আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি চাইলে, একটা এল এল ফর লাপ্লাস, আর ভিতরে হলে কি আপনার অরিজিনাল যে ফাংশনটা, মানে অরিজিনাল ফাংশনের লাপ্লাস ফাংশন আর কি। তো এটা যদি করি আমরা, এটা করলে আমাদের এটার ইন্টিগ্রালটা হলে কি সেম মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, মানে জে ওমেগা টির বদলে এখানে হলে কি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। তো আপনার সবকিছু সেম। আপনি দেখেন যে ফুরিয়ারের সঙ্গে যদি তুলনা করেন তো লাপ্লাসের সবকিছু সেম, জাস্ট একটাই ডিফারেন্স, এখানে ছিল হলে কি মাইনাস জে ওমেগা টি, এখানে জে ওমেগার বদলে আমরা এস বসাচ্ছি। শুধুমাত্র এই জায়গাতেই পার্থক্য। কেউ কি বলতে পারবেন যে এই পার্থক্যটা কি সিগনিফাই করে? আপনার মানে কমন সেন্স স্যার কি? আমরা
যে যখন দিতাম সেটা তো অবশ্যই কমপ্লেক্স নম্বর ইন্ডিকেট করতো। ইন্ডিকেট করতো। তাহলে এখানে এস দেওয়াতে আমাদের একটা সুবিধা হয়েছে। এখানে কি সুবিধা হয়েছে বলতে পারবেন? আচ্ছা, এটা আমরা আস্তে আস্তে দেখবো আমাদের কি সুবিধা হয়েছে। তবে আপাতত আপনাদের যে জিনিসটা জানা লাগবে সেইখানে আমাদের এস এর ভ্যালুটা, এই এস এর ভ্যালুটা আপনার একই সঙ্গে কমপ্লেক্স প্লেনেও যেমন আপনার কোন একটা ভ্যালু রাখতে পারে, সিমিলারলি আপনার রিয়েল প্লেনেও এটার একটা ভ্যালু থাকবে। ঠিক আছে, মানে এটার দুইটা প্লেনেই এটার ভ্যালু থাকবে, কমপ্লেক্স প্লেনেও থাকবে, রিয়েল প্লেনেও থাকবে। এই জন্য এটাকে আমরা জেনারেলি সিগমা প্লাস জে ওমেগা দ্বারা প্রকাশ করি। সিগমা প্লাস জে ওমেগা দ্বারা প্রকাশ করি। সিগমাটা হলে কি এস এর রিয়েল কম্পোনেন্ট, আর জে ওমেগাটা হলে গিয়ে আমার এই জিনিসটার ইমাজিনারি কম্পোনেন্ট। বুঝতে পারছেন? আপনারা যদি কেউ রোবোটিক্স বা মনে করেন কন্ট্রোল সিস্টেমে যদি যান, তখন দেখবেন যে ওমেগা মানে তো আমরা জানি যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কোনো কিছুর একটা মোটর বা অন্য কিছুর একটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর এই সিগমাটাকে যখন আপনারা কন্ট্রোলে যাবেন বা মনে করেন রোবোটিক্সে যাবেন, তখন দেখবেন যে এই জিনিসটাকে অনেকে বলে ড্যাম্পিং ফ্যাক্টর। আপনারা যদি সিলেবাস ঘাটেন, আপনারা খুব সম্ভবত দেখবেন যে আপনাদের পরবর্তীতে একটা কোর্স আছে কন্ট্রোল সিস্টেমের উপরে। যদি আপনারা কন্ট্রোল সিস্টেম কোর্সটা নেন, তখন এগুলো সম্পর্কে আরো ভালো জানতে পারবেন যে এটা ড্যাম্পিং ফ্যাক্টর আর এটা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আমরা জানি। তো এখন এখান থেকে একটা জিনিস খুব অ্যাপারেন্ট যেটা, সেটা হলো কি আমরা চাইলেই ফুরিয়ার লাপ্লাস ট্রান্সফরমেশন থেকে ফুরিয়ার ট্রান্সফরমেশনে যেতে পারি। কিভাবে যেতে পারি? আমরা যদি এটাকে সমান সমান মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স টি আর ই টু দি পাওয়ার যেটা আছে, ই টু দি পাওয়ার মাইনাস সিগমা প্লাস জে ওমেগা টি ডিটি যদি লিখি, তাহলে কিন্তু আমরা চাইলেই এই জিনিসটাকে ফুরিয়ার এবং লাপ্লাস পার্ট, মানে লাপ্লাসের জন্য যে এক্সট্রা পার্টটা, সেটাকে আলাদা করে ফেলতে পারি। কিভাবে আমরা আলাদা করব? আমরা এইভাবে লিখতে পারি যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স টি ই টু দি পাওয়ার মাইনাস সিগমা ই টু দি পাওয়ার মাইনাস সিগমা টি জে ওমেগা টি ডিটি। ঠিক না? জি স্যার। এখন তাহলে এখান থেকে আমাদের ফুরিয়ারের পার্ট কোনটুকু? আমাদের ফুরিয়ারের পার্টটা হলে কি যে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি, টু দি পাওয়ার মাইনাস এটা হলে কি আমাদের ফুরিয়ারের জন্য, তাই না? তাহলে এখন এই দুইটা জিনিসকে আমরা যদি একসাথে ধরি, মনে করেন এটার নাম দিলাম যে আমরা এফ অফ এক্স টি নাম দিলাম আমরা, মানে এক্স টির ফুরিয়ার ট্রান্সফরমেশন। সরি, এটাকে আমরা এক্স প্রাইম টি নাম দিই, এই পুরোটাকে আমরা এক্স প্রাইম টি নাম দিই। তখন আমরা এই জিনিসটাকে লিখতে পারি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স প্রাইম টি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি, তাই না? তাহলে কিন্তু এই পুরো জিনিসটা তখন আমাদের জাস্ট একটা ফুরিয়ার ট্রান্সফর্ম হিসাবে অ্যাপিয়ার করবে। সবাইকে বুঝতে পারছেন না? কারো কোনো কোশ্চেন আছে? একটু কোয়েশ্চেন আছে। বলেন। সেটা হচ্ছে যে আমরা যদি স্যার ফুরিয়ার ট্রান্সফর্ম করি, তাহলে তো একটা ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি দিয়ে গুণ করি। হ্যাঁ, তাহলে এখানে স্যার মাইনাস সিগমা টি কে অ্যাড করছি, এটা কি তাহলে স্যার ফুরিয়ার ট্রান্সফর্ম হলো? ফুরিয়ার ট্রান্সফরমেশনে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি দ্বারা গুণ করেন, ঠিক আছে? আর লাপ্লাস ট্রান্সফরমেশন আপনি ই টু দি পাওয়ার মাইনাস এস টি দ্বারা গুণ করেন। ওকে। এটার মধ্যে হলে কি এটাই পার্থক্য। এবং এখানে এস এর ভ্যালুতে আপনার জে ওমেগাও যেমন থাকে, তেমনি আমাদের রিয়েল প্লেনেও একটা কম্পোনেন্ট থাকে, যেটা হলে কি সিগমা। ঠিক আছে, এখন ফুরিয়ার ট্রান্সফরমেশন আর লাপ্লাস ট্রান্সফরমেশনের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা থেকে আমরা দেখতে পারি যে লাপ্লাস ট্রান্সফরমেশনটা অ্যাকচুয়ালি আপনার এক্স টি ই টু দি পাওয়ার মাইনাস সিগমা টি, এই জিনিসটার ফুরিয়ার ট্রান্সফরমেশন। এই জিনিসটাকে আপনি যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন করেন, তখনই কিন্তু আপনি লাপ্লাস ট্রান্সফরমেশনটা পেয়ে যাচ্ছেন, মানে এক্স টি ই টু দি পাওয়ার মাইনাস সিগমা টি, এই জিনিসটাকে আমরা যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন। সো আপনারা যদি পরীক্ষার সময় কখনো ভুলে যান যে আমার লাপ্লাস ট্রান্সফরমেশনের জেনারেল এক্সপ্রেশনটা কি, আপনি যদি সবসময় শুধু এটা মনে রাখেন যে এক্স টি ই টু দি পাওয়ার মাইনাস সিগমা টি, এই জিনিসটার ফুরিয়ার ট্রান্সফরমেশনই হলো কি আমার লাপ্লাস ট্রান্সফরমেশন, তাহলে আমার মনে হয় আপনার আরো বেশি সময় মনে থাকবে। মানে যেটা সিগন্যাল দেওয়া থাকবে সেটাকে হচ্ছে, সেটার সাথে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস সিগমা টি গুণ করতে হবে, তারপরে সেটা আপনি যদি ফুরিয়ার ফুরিয়ার ট্রান্সফরমেশন করতে হবে, তাহলে আপনি সেটা- লাপ্লাস পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক বলছেন আপনি। মানে
ফুরিয়ার ট্রান্সফরমেশনটা হলে গিয়ে আপনার শুধুমাত্র মানে আপনার যে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আপনার যেটা কমপ্লেক্স সিগন্যাল আছে সেটারই হচ্ছে এক্সপোনেনশিয়াল নিয়ে কাজ না করে ও শুধু এক্সপোনেনশিয়ালের যে ইমাজিনারি পার্টটা আছে ওইটা নিয়ে ও কাজ করতেছে, ঠিক আছে? কিন্তু লাপ্লাস ট্রান্সফরমেশন আরো জেনারেলাইজড, ফুরিয়ার ট্রান্সফরমেশনের থেকে আরো বেশি জেনারেলাইজড। এবং এই লাপ্লাস ট্রান্সফরমেশনের উদ্ভবটা কেন হয়েছে? কারণ হলে গিয়ে আপনি দেখবেন যে ফুরিয়ার ট্রান্সফরমেশন যখন আমরা করি তখন ফুরিয়ার ট্রান্সফরমেশনে, যেটা আমি যে কারেন্ট চলে যাওয়ার আগে বলতেছিলাম, যে আমরা কোনো একটা সিগন্যালকে ফুরিয়ার কি ধরনের অ্যানালাইসিস করব এটা দেখার জন্য আমরা ফার্স্টে পিরিয়ডিসিটি, অ্যাপিরিয়ডিসিটি বা পরবর্তীতে আমরা এটা কন্টিনিউয়াস না ডিসক্রিটে দেখি, দেখার পরে তারপর আমরা চলে যাই ডিরিক্লিট কন্ডিশনে। তো ডিরিক্লিট কন্ডিশনগুলো আমরা চেক করি যে এই কন্ডিশনগুলো মিট করতেছে নাকি, তাহলেই আমরা অঙ্কটাতে পার্সিউ করতে পারবো। এর আগে পার্সিউ করার কোনো পয়েন্ট নেই, কারণ আপনার যদি দেখা যায় যে ফলাফল ইনফিনিটি আসবে সেই ক্ষেত্রে আপনার পুরো সময়টা শুধু নষ্ট হবে, অঙ্কটা করে কোনো লাভ নেই। কিন্তু লাপ্লাস ট্রান্সফরমেশনের সুবিধা যেটা, লাপ্লাস ট্রান্সফরমেশনের জন্য কোনো ডিরিক্লিট কন্ডিশন নেই। লাপ্লাস ট্রান্সফরমেশন আপনার যদি ইন্টিগ্রালটার রেজাল্ট যদি গ্রেটার দেন ইনফিনিটিও আসে তারপরেও কিন্তু ওইটার একটা লাপ্লাস ট্রান্সফরমেশন থাকবে। বুঝতে পারছেন আমার কথাটা? মানে আপনার ফুরিয়ার ট্রান্সফরমেশনটা ডিরিক্লিট কন্ডিশন দ্বারা লিমিটেড ছিল, লাপ্লাস ট্রান্সফরমেশন কিন্তু ডিরিক্লিট কিন্তু এটা কন্ডিশন অনেক দ্বারা ওয়াইড লিমিটেড না। রেঞ্জ। হ্যাঁ, লাপ্লাস ট্রান্সফরমেশনের যে সমস্যাটা যেটা, সেটা হলে কি এটার কি একটা রিজিয়ন অফ কনভার্জেন্স আছে নাকি এই জিনিসটা আমাদের চেক করার একটা উপায় আছে, ঠিক আছে? মানে আমরা ধরে নিই যে ইন্টিগ্রালটা আমার আসবে, মানে মনে করেন এটা আমার ইন্টিগ্রালটা, ঠিক আছে, ফাইনাল ইন্টিগ্রালটা এটা আসলো যে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ xt e⁻⁻σt। তখন আমরা যেটা করি, আমরা একটা রিজিয়ন অফ কনভার্জেন্স হিসাব করি। রিজিয়ন অফ কনভার্জেন্স আমরা কোনটাকে বলি? আমরা রিজিয়ন অফ কনভার্জেন্স বলি যখন লাপ্লাস ট্রান্সফরমেশন করে আপনার যেন মনে তেন একটা উত্তর আসলো, ঠিক আছে? আমরা ধরে নিই যে ওই ইন্টিগ্রালটা, মনে করেন এটার লাপ্লাস ইন্টিগ্রালটাকে আমি জাস্ট এইভাবে লিখতেছি, জেনারেলাইজ করে এইভাবে লিখতেছি যে এল এক্সটি। আমরা ধরে নিই যে কোনো একটা জায়গায় এটা ইনফিনিটির থেকে ছোট, এই ইন্টিগ্রালটা ইনফিনিটির থেকে ছোট, ওই জায়গাটাকে আমরা ধরে নিই হলো কি রিজিয়ন অফ কনভার্জেন্স বা আরওসি। এটা হলে গিয়ে লাপ্লাস ট্রান্সফরমেশনের সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার আরওসি। এবং পরীক্ষার মধ্যে আপনাদের যত অঙ্ক থাকবে বা যেই জায়গাতেই আপনি ইন্টারভিউ দিতে চান বা যা করেন, লাপ্লাস ট্রান্সফরমেশন থেকে অঙ্ক থাকলে অবশ্যই আরওসি থেকে অঙ্ক আসবে। বুঝতে পারছেন? কারণ আরওসিটা হলে কি অ্যাকচুয়ালি লাপ্লাস ট্রান্সফরমেশনকে রিয়েল লাইফে আমাদের জন্য ইউজফুল করে তোলে। কারণ কোনো ইন্টিগ্রালের ভ্যালু যদি আপনার ইনফিনিটি হয়, অ্যাকচুয়ালি ওই ইন্টিগ্রালটা বেসিক্যালি আপনার জন্য ইউজলেস, মানে এটা কিছুই মিন করতেছে না। একটা জিনিসের ক্ষেত্রফল ইনফিনিটি, এটা কিভাবে আপনি ইন্টারপ্রেট করবেন? ইনফিনিটিকে তো ইন্টারপ্রেট করার আমাদের কোনো সুযোগ নেই। তো এই জন্য লাপ্লাস ট্রান্সফরমেশন যেহেতু বোথ আপনার ইন্টিগ্রাল ইনফিনিটি হইলেও অ্যাপ্লিকেবল, ইনফিনিটি না হইলেও অ্যাপ্লিকেবল, এই জন্য আমরা একটা ধরে নিই যে এটার একটা রিজিয়ন অফ কনভার্জেন্স আছে। ওই রিজিয়ন অফ কনভার্জেন্স কোনটা? যেটাতে আপনার ইন্টিগ্রালটা ইনফিনিটির থেকে ছোট হবে, আমরা ধরে নিই এটা, ঠিক আছে? এটা আমাদের কনস্ট্রাক্ট, আমরা ধরে নিই, ধরে নেওয়ার পরে আমরা তাহলে রিজিয়ন অফ ফুরিয়ার ট্রান্সফরমেশনেও আমরা ইউজ করি যে হচ্ছে ইন্টিগ্রালটা হচ্ছে ইনফিনিটি, প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি। না, কিন্তু ফুরিয়ার ট্রান্সফরমেশন ডিরিক্লিট কন্ডিশন অনুযায়ী আপনার এটার কোনো একটা কিছু ইন্টিগ্রাল যদি ইনফিনিটির থেকে বড় হয় সেটার জন্য আপনার ফুরিয়ার ট্রান্সফরমেশন থাকবেই না। আমার কথাটা বুঝতে পারছেন? দুইটার মধ্যে ডিফারেন্স হলে গিয়ে এটা যে ফুরিয়ার ট্রান্সফরমেশন থাকবেই না আপনার। আর এটার ক্ষেত্রে হলে আপনার লাপ্লাস ট্রান্সফরমেশন থাকবে, কিন্তু শুধুমাত্র আপনার এটাকে রিয়েল লাইফে ইউজফুল করে তোলার জন্য আমরা ধরে নিই যে ইন্টিগ্রালটা কোথাও না কোথাও ইনফিনিটির থেকে ছোট, তখন এটা ধরে নিয়ে আমরা একটা রিজিয়ন অফ কনভার্জেন্স বের করি। আমার কথাটা বুঝতে পারছেন? কারণ এটা যদি আমরা ইনফিনিটির থেকে বড় হয় এটা আসলে আমরা ম্যানিপুলেট করতে পারবো না, মানে আমাদের জন্য ইউজফুল করে তুলতে পারবো না। তো সেটার জন্য আমরা একটা রিজিয়ন অফ কনভার্জেন্স হিসাব করি। তো আমরা একটা অঙ্ক দেখি, একটা অঙ্ক দেখলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে বিহেভ করে লাপ্লাস ট্রান্সফরমেশনটা। মনে করেন আমরা একটা অঙ্ক দেখি যে এক্সটি আমাদের একটা টাইম ডোমেইনে ফাংশন দেওয়া আছে। এই ফাংশনটা আপনারা করছেন অনেকবার, e⁻ মনে করেন 2t ut দেওয়া আছে। এখন এই ফাংশনটা দেখে আপনার কি এটার কোনো স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স চোখে পড়তেছে? স্যার ইউটি আছে, তার মানে এটা একটা ইউনিট স্টেপ ফাংশন। ut আছে তার মানে এটা একটা ইউনিট স্টেপ ফাংশন। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন আপনি। আর আরেকটা জিনিস চোখে পড়তেছে, যেহেতু ut দ্বারা গুণ আছে তার মানে আমাদের এটা ওয়ান সাইডেড এক্সপোনেনশিয়াল হবে, তাই না? তার মানে এটা শুধুমাত্র যেহেতু ut টা আমার পজিটিভ সাইডে এক্সিস্ট করে,
এই জন্য এটার ভ্যালুটা শুধু পজিটিভ সাইডে থাকবে। আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস দেখেন তো, কি দেখেন? সো ই টু দি পাওয়ার 2t আছে, মানে e2 থাকা মানে কি? আপনার এই জিনিসটা কখনো জিরোর কাছাকাছি যাবে না, এটা যত টি এর ভ্যালু বাড়তে থাকবে এটা আস্তে আস্তে ইনফিনিটির দিকে যেতে থাকবে। এবং দ্বিগুণ হবে। আপনি যদি এটাকে ইন্টিগ্রাল করেন, ঠিক আছে, এটাকে যদি ইন্টিগ্রাল করেন, e2 কে আপনি যদি ইন্টিগ্রাল করেন, আপনি যদি টি পর্যন্ত এটার ক্ষেত্রফল হিসাব করতে চান, মনে করেন আপনার 0 থেকে ইনফিনিটি আছে টি, e2 তো এইভাবে বাড়তেই থাকবে, এক্সপোনেনশিয়ালি এরকম করে বাড়তেই থাকবে না? জি স্যার, এটার কোনো শেষ নেই, দ্বিগুণ হারে সীমা বাড়তে নাই, থাকবে। শেষ নেই, সীমা নাই, কিছু নেই, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। তার মানে আমরা যদি ডিরেক্টলি কন্ডিশনটা চেক করতে চাই, মনে হয় এটার জন্য আমরা ডিরেক্টলি কন্ডিশনটা করতে পারবো না, অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমরা যেই মুহূর্তেই এর ভ্যালু টু ইনফিনিটি বসাই দিব, ওই মুহূর্তেই তো এটার লিমিটটা যখন বসাই দিব, লিমিটটা বসাই দিলে এটা ইনফাইনাইট হয়ে যাবে। বুঝতে পারছেন? সো এটার কোনো আপনার, এটার যদি আপনি ডিরেক্টলি কন্ডিশন যদি বের করতে চান, তখন দেখবেন যে এটার জন্য ফুরিয়ার ট্রান্সফরমেশন হয়তো করা পসিবল না। আমি চেক করে দেখিনি, আপনারা চেক করে দেখবেন যে এই জিনিসটা ডিরেক্টলি কন্ডিশন মিট করে নাকি। মিট না করলে তো অবশ্যই আমার ফুরিয়ার ট্রান্সফরমেশন থাকবে না। এখন চলুন তাহলে আমরা এটা লাপ্লাস ট্রান্সফরমেশনটা দেখি। লাপ্লাস ট্রান্সফরমেশন হবে যেমন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। আমরা একটু আগে যে সূত্রটা ডেভেলপ করলাম যে এফটি মানে হলো কি আপনার ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এক্সটি ই টু দি পাওয়ার মাইনাস সিগমা টি ডিটি। একটু আগে আমরা এই জিনিসটা ডিরাইভ করলাম, ডিরাইভ করে দেখলাম যে এই জিনিসটা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা এখন এটার ভ্যালুগুলো বসাই দিই যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, আমাদের ফাংশনটার ভ্যালু হলো কি ই টু দি পাওয়ার 2t ut মাইনাস সিগমা টি ই টু দি পাওয়ার সিগমা টি ডিটি। তাহলে আমাদের যেহেতু ইউটি আছে, আমরা এটাকে চেঞ্জ করে ই টু দি পাওয়ার 2 মাইনাস সিগমা টি ডিটি এই কারে লিখতে পারি। তো এটা রিজিয়ন অফ কনভার্জেন্সটা আমরা যখন হিসাব করব, তো রিজিয়ন অফ কনভার্জেন্সটা হিসাব করার সময় আমাদেরকে ধরতে হবে এটা লেস দেন 0, সরি লেস দেন ইনফিনিটি। এটা যখন লেস দেন ইনফিনিটি হবে, তখন আমাদের এটা কখন লেস দেন ইনফিনিটি হবে, যখন আপনার 2 মাইনাস এটা লেস দেন 0 হবে। এটা লেস দেন 0 কখন হবে, যখন আপনার মাইনাস সিগমা, মানে এটা থেকে আমরা লিখতে পারি ইজ লেস দেন -2 হবে, অথবা আমরা এটাকে অল্টারনেটিভলি লিখতে পারি এটা ইজ গ্রেটার দেন 2 হবে। তো এটাই হলো কি আমাদের সেই রিজিয়ন অফ কনভার্জেন্স। তো রিজিয়ন অফ কনভার্জেন্সকে জেনারেলি আমরা একটা প্লেনের মধ্যে আঁকি, যেই প্লেনের মধ্যে আমরা জানি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা যদি প্লেস করতে চাই নাম্বার প্লেনে, তাহলে আমাদের এরকম দুইটা অ্যাক্সিস লাগে। একটা অ্যাক্সিসে থাকে হলে কি আমাদের রিয়েল নাম্বার, আর একটা অ্যাক্সিসে থাকে হলে কি ইমাজিনারি নাম্বার। তো এখান থেকে আমরা হলে কি রিজিয়ন অফ কনভার্জেন্সটা যদি হিসাব করি, তাহলে আমরা দেখবো যে সিগমার ভ্যালু যখন 2 হবে, সিগমার ভ্যালু যখন 2 এর থেকে বড় থাকবে, তখনই শুধুমাত্র আমরা এই জিনিসটা রিজিয়ন অফ কনভার্জেন্স পাবো, মানে এটার মানটা ইনফিনিটির থেকে ছোট হবে। সেই রিজিয়ন অফ কনভার্জেন্স হলে গিয়ে এইটা, যে জিনিসটাকে আমরা বলি হলে গিয়ে এস প্লেন। ওই যে একটু আগে আমরা দেখলাম না যে লাপ্লাসের যেই সূত্রটা ছিল, লাপ্লাসের সূত্রের মধ্যে আমরা এই জিনিসটাকে লিখি এক্স অফ এস হিসাবে। এটাকে যখন আমরা এক্স টি এটা ভেবে লিখি, এটাকে আমরা লিখতে পারি হলে গিয়ে এটা হিসেবে এক্স হিসাবে, কারণ আমরা এই যে ই টু দি পাওয়ার এস টি লিখি, এই এসটা হলে কি অ্যাকচুয়ালি এস প্লেন, ঠিক আছে, এই এস প্লেনটাকে ইন্ডিকেট করে। স্যার লাস্ট লাইনটা একটু সমস্যা আছে। কোন লাইনটাতে সমস্যা আছে? ওই যে স্যার ই টু দি পাওয়ার 2 মাইনাস সিগমা এর পরের লাইনটা নিচেরটা, মানে ওই যে যেটাতে আমরা লিখছি 2 মাইনাস সিগমা ইজ লেস দ্যান 0, এই লাইনটা। আচ্ছা, তো মনে করেন আপনার কোনো একটা ই টু দি পাওয়ার ফাংশন আছে, ঠিক আছে, মনে করেন ই টু দি পাওয়ার 80। এখন ই টু দি পাওয়ার 80 এর ভ্যালু ইনফিনিটির থেকে যদি ছোট হতে হয়, মানে কোনো একটা ইন্টিগ্রালের ভিতরে এটা যদি ইনফিনিটির থেকে ছোট হতে হয়, তাহলে আপনি কি প্রিফার করবেন? সবসময় প্রিফার করবেন যেন আপনার এমন একটা টার্ম আসে যেটাতে আপনার ই টু দি পাওয়ার মাইনাস টি একটা টার্ম চলে আসে, এটার পরে যা মন চায় তাই থাকুক, কোনো সমস্যা নেই। আপনি সবসময় প্রেফার করবেন যে এর ভ্যালুটা যাতে 0 থেকে ছোট হয়। এর ভ্যালুটা 0 থেকে ছোট হলেই তারপরে আপনার ই টু দি পাওয়ার মাইনাস টি টার্ম আসার
একটা সুযোগ থাকবে। আপনার যদি শুধু ই টু দি পাওয়ার এটি টার্মটা যদি থাকে আর কোনোভাবে যদি আপনার এটা গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 যদি হয় মানে পজিটিভ ভ্যালু যদি হয়, আপনি এটাকে কখনোই কন্ট্রোল করতে পারবেন না, কারণ এটা এক্সপোনেনশিয়ালি গ্রো করতেই থাকবে, তাই না? তো আমরা যদি এই ইন্টিগ্রালটার ভ্যালু ইনফিনিটির ভিতরে চেকে রাখতে চাই, যদিও আমাদের লিমিট ইনফিনিটি আছে, কিন্তু তারপরে আমরা এই ফাংশনটার ভ্যালু ইনফিনিটি থেকে ছোট রাখবো, সেই ক্ষেত্রে আমাদের একমাত্র অপশন হলে কি এখানে একটা মাইনাস নিয়ে আসা, মানে এর ভ্যালুটাকে 0 থেকে ছোট কল্পনা করা। শুধুমাত্র সেই ক্ষেত্রে এটার ভ্যালুটা ইনফিনিটির ভিতরে কন্টেইন করতে পারবে। বুঝতে পারছেন? তো সেটা কন্টেইন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে টি এর আগে যেই কোএফিসিয়েন্টই আপনার থাকবে সেই কোএফিসিয়েন্টটাকে আপনার 0 থেকে ছোট কল্পনা করতে হবে। মানে এ থাকলে এ ইজ লেস দেন 0, যদি a মাইনাস 2 থাকে তাহলে a মাইনাস 2 ইজ লেস দেন 0। আমাদের এখানে হলে কি 2 মাইনাস সিগমা, আমাদের এখানে ছিল হলে কি 2 মাইনাস সিগমা, তাহলে আমাদেরকে কল্পনা করতে হবে 2 মাইনাস সিগমা ইজ লেস দেন 0। তার মানে কি 2 মাইনাস সিগমা যদি লেস দেন 0 হয় তখন টি এর আগে একটা মাইনাস চলে আসবে। আমার কথা বুঝতে পারছেন? মানে 2 মাইনাস যেটা সিগমা এটার মানটা হচ্ছে নেগেটিভ কোনো ভ্যালু, মানে 0 নেগেটিভ থেকে কোন ছোট। একটা ভ্যালু, সেটার জন্য আমরা সিগমার ভ্যালুটা বের করব। এটাই হলো কি রিজিয়ন অফ কনভার্জেন্সের হিসাব নিকাশ। মানে লাপ্লাসের অঙ্কগুলো কিন্তু আপনার মেইন ফোকাস, যেটা মেইন ফোকাস হলে কি আপনার আরওসিটা বের করা। ইন্টিগ্রালটা না যতটুকু গুরুত্বপূর্ণ, সঠিক ইন্টিগ্রালটা বের করা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হলে কি আপনার আরওসিটা বের করা এবং আরওসিটি ইন্ডিকেট করা যে এটা আপনার নাম্বার প্লেনে কোথায় এক্সিস্ট করতেছে, এই এস প্লেনটা, সো কল্ড এস তাহলে প্লেনটা। তার হচ্ছে যেটা সিগমা মাইনাস 2 ইজ গ্রেটার দেন 0, তার সামনে একটা মাইনাস আছে, তার মানে সিগমার ভ্যালু হচ্ছে -2। সিগমা কে আপনার -2 থেকে মাইনাস সিগমাকে আপনার -2 থেকে ছোট হতে হবে, মানে এই টোটাল জিনিসটা 0 থেকে ছোট। 2 মাইনাস সিগমা ইজ লেস দেন 0। 2 তার মানে মাইনাস সিগমা ইজ সিগমা ইকুয়াল টু, সিগমা ইকুয়াল তো মানে এখানে সিগমা প্রশ্নই আসতেছে না, ইকুয়ালের অ্যাকচুয়ালি প্রশ্নই ইকুয়াল আসতেছে না, মানে হচ্ছে সিগমা ইজ লেস দেন 2। সিগমা ইজ গ্রেটার দেন 2, কারণ মাইনাস সিগমা ইজ লেস দেন -2। ঠিক আছে, আমরা যদি উভয় পক্ষের সঙ্গে যদি 2 বিয়োগ করি তাহলে মাইনাস সিগমা ইজ লেস দেন -2। তারপর আমরা কি করব, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে দিব, তাই না? আমরা যদি উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে দিই তাহলে আমাদের এই সিম্বলটা ফ্লিপ করে যাবে না? এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে আমরা -1 দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করি তখন আমাদের সিম্বলটা ফ্লিপ করে যাবে। তো ফ্লিপ করে গেলে তখন আমাদের ইজ গ্রেটার দেন 2 হয়ে যাবে। তখন আমরা সুন্দর করে এখানে নাম্বার প্লেনের মধ্যে আমরা এই জিনিসটা আঁকতে পারবো। ওই জায়গার মধ্যে আমার রিজিয়ন অফ কনভার্জেন্স, মানে এই জায়গার মধ্যে আমার ইন্টিগ্রালটার রেজাল্ট ফাইনাইট একটা রেজাল্ট আসবে আর কি, ইনফাইনাইট রেজাল্ট আসবে না। তো সেটার এইটার অনুযায়ী জন্য আমরা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওই যে সিগমার ভ্যালু সিলেক্ট করতে পারবো। মানে এটা আমি আপনাকে একটু রিয়েল লাইফে উদাহরণ দিব যে আপনারা ই তো দেখছেন তাই না, পিস্টন তো দেখছেন সবাই, আপনারা নিশ্চয়ই করছেন জি, স্যার। মেকানিক্যালের যে কোর্সটা মেকানিক্যাল ছিল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং, মানে পিস্টন ছিল, দেখছেন স্যার। না? আপনারা একটা পিস্টনের কথা কল্পনা জি, করেন, স্যার। ঠিক আছে? পিস্টন জিনিসটা কি, একটা জিনিসটা ওয়েট একটা, ঠিক আছে? একটা সিলিন্ডারকে আপনার অনেকটা সিল করে রাখে একটা পিস্টন, ঠিক আছে? এবং এটা একটা ওয়েট, ডেড ওয়েটের মতো বেশ ভারী। তো আমরা যখন আমাদের কম্বাসন হয়, ইঞ্জিনের মধ্যে যখন কম্বাসন হয় তখন এই পিস্টনটা কি করে, ওঠানামা করে, ওখান থেকে আমরা পরবর্তীতে মুভমেন্ট পাই, ঠিক আছে? যেটাকে আমরা পরবর্তীতে গিয়ার এবং অনেক কিছুর মাধ্যমে চাকাতে নিয়ে আসি, গাড়ি মুভ করে। তো এখন আমাদের যখন আপনার কোনো একটা এক্সপ্লোশন হইতেছে সিলিন্ডারের ভিতরে, তো বেসিক্যালি কম্বাসন যেটা, এটা এক্সপ্লোশন হইতেছে। তো এক্সপ্লোশনটা যখন হইতেছে তখন কিন্তু পিস্টনটা অসিলেট করতেছে, তাই না? ব্যাক এন্ড ফোর্থ পিস্টনটা অসিলেট করে। ইয়েস স্যার। তো আপনার মনে করেন একটা সিস্টেম আছে এরকম, যেই সিস্টেমে আপনার যখন কম্বাসনটা হইলো, কম্বাসনটা হওয়ার পরে পিস্টনটা অসিলেট করে, পিস্টনটা নিজের যেই ওয়েট আছে এই ওয়েটটার কারণে অসিলেশন মোশনটা একটা পর্যায়ে গিয়ে তো অবশ্যই ড্যাম্পড হয়ে যাবে, তাই না? আপনারা কি ড্যাম্পড অসিলেশন পড়ছেন? যে কোনো একটা অসিলেশনই মনে করেন, কোনো কিছু একটা যখন আমরা দেখি একটা স্প্রিংকে যখন আমরা মনে করেন একটা মার্বেলের সঙ্গে কানেক্ট করে যদি জোরে টেনে ছেড়ে দিই তাহলে কি করবে, মার্বেলটা কিছুক্ষণ অসিলেট করবে স্প্রিং এর সঙ্গে, করতে করতে মার্বেলটা নিজের ওয়েটের কারণে এবং হয়তো গ্র্যাভিটির কারণে একটা পর্যায়ে গিয়ে মোশনটা থেমে যাবে, ঠিক আছে, ড্যাম্পড হয়ে যাবে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন যে কোনো একটা সিস্টেম এরকম আছে, আপনি ওখানে একটা মোশন দিলেন, অসিলেট করা শুরু করলো, ঠিক আছে? আপনি ওই অসিলেশনটা থামার আগে আবার কম্বাসন করে ফেললেন, জিনিসটা আবার অসিলেট করা শুরু করলো, পুরোপুরি ড্যাম্প হওয়ার আগে আপনি আবার কম্বাসন করলেন, আবার অসিলেট করলো।
এভাবে করতে করতে কিন্তু আপনি প্রতিটা সাইকেলে এই অসিলেশনটাকে কিন্তু একটু একটু করে ম্যাগনিফাই করতেছেন, এবং কোনোভাবে আপনার যদি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির কাছাকাছি চলে যায় তখন এই জিনিসটাকে থামানো কিন্তু একদম মুশকিল হয়ে যাবে। এই জিনিসটা অসিলেট করতে 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 জিনিসটাকে একদম পুরা নষ্ট করে ফেলবে, একদম পুরা মানে কি বলবো ভয়ঙ্কর একটা সিনারিও তৈরি হবে যদি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিকে আপনি কোনোভাবে হিট করতে পারেন, ওই পুরো সিস্টেমটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যেটা, তখন আপনার কি হবে, সিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার। সিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে, তো ওইটাকে আপনি তুলনা করতে পারেন, সিস্টেমটা যে আনস্টেবল হয়ে যাচ্ছে এটাকে আপনি তুলনা করতে পারেন যে আপনার ইন্টিগ্রালের রেজাল্টটা ইনফিনিটির থেকে বড়। একদম এক্স্যাক্টলি কিন্তু ওইটাই আমরা যখন ক্যালকুলেট করি কোন একটা ড্যাম্প অসিলেশনকে ড্যাম্প করার জন্য আমরা যে ক্যালকুলেশনটা করি এক্স্যাক্ট এই ক্যালকুলেশনটা, বুঝছেন? তো আমাদের কোনো কিছুর একটা প্রোডাক্ট, ইন্টিগ্রালের প্রোডাক্টটা যখন আপনার ইনফিনিটি থেকে বড় চলে আসে তার মানে তখন ধরে নিই আমার সিস্টেমটা আনস্টেবল। তো সিস্টেমটাকে স্টেবল করার জন্য মানে ইঞ্জিনিয়ারদের কাজটা কি, ইঞ্জিনিয়ারদের কাজটা হলো কি সিগমার ভ্যালুটা এমন একটা প্রেডিক্ট করা যেটার কারণে আপনার ইন্টিগ্রালটা চেকে থাকে, ইন্টিগ্রালটার একটা ডেফিনিট ভ্যালু থাকে। এই জন্য দেখবেন যে অনেক ভিডিওতে ইউটিউবে যদি যখন আপনার ভিডিও দেখবেন তখন দেখবেন যে বলবে যে ফুরিয়ার ট্রান্সফরমেশনটা ইউজ করে হলে গিয়ে কোনো কিছু একটা সিস্টেম অ্যানালাইসিস করার জন্য। মানে যে সব ইঞ্জিনিয়াররা মনে করেন কোন একটা সিস্টেম অ্যানালাইসিস করতে যেতেছে, যে ইঞ্জিনিয়ারদের ডিউটি এটা, ওরা ইউজ করে ফুরিয়ার ট্রান্সফরমেশন। আর যেসব ইঞ্জিনিয়াররা কোনো একটা সিস্টেম ডিজাইন করে, যেসব ইঞ্জিনিয়াররা কোন একটা সিস্টেমকে মানে আপনার মনে করেন R&D ফ্যাসিলিটিতে যেসব ইঞ্জিনিয়াররা কাজ করে কোন একটা নতুন সিস্টেম ডেভেলপ করবে বা ডিজাইন করবে, ওদের তখন কাজে লাগে হলো লাপ্লাস ট্রান্সফরমেশন। কারণ একমাত্র লাপ্লাস ট্রান্সফরমেশনের মাধ্যমে আপনি এই ভ্যালুগুলো প্রেডিক্ট করতে পারবেন যে কোন ভ্যালু আমি ড্যাম্পিং ফ্যাক্টরের কোন ভ্যালু যদি ইউজ করি তাহলে আমার পুরো সিস্টেমটা একটা ফাইনাইট ইন্টিগ্রাল দিবে। এখন কি বুঝতে পারছেন যে রিজিয়ন অফ কনভার্জেন্স জিনিসটা কি? জি স্যার, আমরা সিগমার ভ্যালু পরিবর্তন করে করে এটার জন্য ডিফারেন্ট মান পেতে পারি। হ্যাঁ, এবং এই জিনিসটাকে কেন ড্যাম্পিং ফ্যাক্টর বলা হয় এই জিনিসটা বুঝতে পারছেন? সিস্টেমটাকে স্টেবল করার জন্য। স্টেবল করার জন্য, এক্স্যাক্টলি। তো আমি যখন মানে এই কোর্সটা করছি আমাকে কিন্তু এই জিনিসটা কেউ বুঝাই বলে নাই। পরে আমি যখন ইউটিউবে ভিডিও দেখলাম এবং বই পড়লাম তখন দেখলাম যে বইতে এই জিনিসটা খুব ক্লিয়ারলি বলে দেওয়া আছে যে সিগমা রিজিয়ন অফ কনভার্জেন্স এবং আপনার ফুরিয়ারের সঙ্গে যদি লাপ্লাসের তুলনা করেন, কারণ স্টুডেন্টের মনে প্রশ্ন আসতেই পারে যে আমি তো একটা শিখছি আর এটা শেখার কি দরকার, জাস্ট e⁻⁻s t⁻⁻j দ্যাটস ইট, এটা শেখার জন্য আমাকে এত কুইজ দেওয়া লাগলো, মিড টার্ম দেওয়া লাগলো, ফাইনাল পরীক্ষা দেওয়া লাগলো। তো এটা ইউজফুলনেসটা আমরা অনেক সময় বুঝতে পারি না, চোখের সামনে থাকে কিন্তু আমরা বুঝতে পারি না। তো রিজিয়ন অফ কনভার্জেন্সটা আপনারা এটাই জানবে যে কোন একটা সিস্টেমের স্টেবিলিটি কোন রিজিয়নে আছে, এটা বোঝার জন্য বেসিক্যালি আমরা রিজিয়ন অফ কনভার্জেন্স করি। তো আমরা সামনের ক্লাস থেকে একটা জিনিস করব, সেটা হলো কি আমি আপনাদেরকে দুইটা টপিক বাদ দিয়ে গেছিলাম, কিন্তু যত কোর্সটা আগাচ্ছে আমি বুঝতে পারতেছি এটা আসলে আপনাদের জন্য ইম্পর্টেন্ট এবং এটা মিস দেওয়াটা মনে হয় ঠিক হবে না আমার। সেটা হলো কি পাওয়ার সিগন্যাল এবং এনার্জি সিগন্যাল। এই জিনিসটা কি নাম শুনছেন আপনারা, পাওয়ার সিগন্যাল কাকে বলে এবং এনার্জি সিগন্যাল কাকে বলে? স্যার আমি শুধু নামই শুনেছি, এর বেশি কিছু শুনিনি, কারণ সেদিন আমি একটা কিছু পড়ছিলাম, সেখানে দেখলাম যে হচ্ছে আমরা যদি হচ্ছে স্যাটেলাইটে সোলার রেডিয়েন্ট যেটা কালেক্ট করি সেটাকে যদি পৃথিবীতে পাঠানো হয় তাহলে সেটা হচ্ছে এনার্জি সিগন্যাল হিসেবে পাঠানো হয়। আমি আসলে আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে এনার্জি সিগন্যাল আপনি জিনিসটা ভালো আসলে করছেন এটা পড়ে। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমিও রিয়েলাইজ করলাম যে যেহেতু আমরা লাপ্লাস ট্রান্সফরমেশন এবং ফুরিয়ার ট্রান্সফরমেশনের পার্থক্য দেখার চেষ্টা করতেছি, তো এই পার্থক্যটা বোঝার আগে আমাদেরকে আমার মনে হয় আমাদের বোঝা উচিত যে পাওয়ার সিগন্যাল কাকে বলে আর এনার্জি সিগন্যাল কাকে বলে। তো নেক্সট ক্লাসে আমরা পাওয়ার সিগন্যাল এবং এনার্জি সিগন্যালের সংজ্ঞা পড়ব এবং ওটার কিছু ফুরিয়ার ট্রান্সফরমেশন লাপ্লাস ট্রান্সফরমেশনের কম্পারিজনটা দেখব যে লাপ্লাস এবং ফুরিয়ার অ্যাকচুয়ালি কিভাবে একে অপরকে কমপ্লিমেন্ট করে। ঠিক আছে? তো দুই ধরনের ইঞ্জিনিয়ারদের জন্য এই দুই ধরনের টুল কেন কাজে লাগে এবং এটা কোন কোন সিগন্যালের জন্য অ্যাপ্লিকেবল হয় এই জিনিসটা আমরা একটু নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করব। আপনাদের কি এমনিতে এই ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে? আজকের ক্লাসে অনেক ইন্টারাপশন হয়েছে। স্যার আরেকটা কথা হচ্ছে এস প্ল্যান যেটা, সেটা কি সবসময় সরলরেখা হবে নাকি হাইপারবোলা প্যারাবোলা হতে পারে? এটা আপনার ডিপেন্ড করবে কিসের উপর, দাঁড়ান আমি একটু চিন্তা করি। এস প্লেনটা হাইপারবোলা স্যার প্যারাবোলা, অ্যাকচুয়ালি আমাদের একটা ম্যাথ ছিল, ম্যাথের একটা কোর্স ছিল, সেখানে বলা হয়েছিল যে এটা হাইপারবোলা প্যারাবোলা বিভিন্ন ভাবে আমরা করতে পারি, ইভেন সার্কুলারও হতে পারে। এটা হাইপারবোলা প্যারাবোলা হতে হলে তো আপনাকে একটা স্কোয়ার টার্ম বা হায়ার ডিগ্রি টার্ম থাকতে হবে, তাই না? মানে Yes, sir. শুধুমাত্র ওয়ান ডাইমেনশনে তো আপনি হাইপারবোলা প্যারাবোলা পাবেন না, আপনার এটার জন্য সিগমা স্কোয়ার কিছু একটা থাকতে হবে, তাই না? এখানে কি সিগমা স্কোয়ার কি পাওয়া জি সম্ভব? স্যার, সিগন্যালের ক্ষেত্রে
এটাই জিজ্ঞেস করেছি স্যার, যে সিগন্যালের ক্ষেত্রে কি এরকম কিছু হওয়া সম্ভব কিনা। এটা আমি এখন বলতে পারবো না, তবে আমি তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে এটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে বলি তাহলে। আমি স্প্লেন মনে হয় না হাইপারবোলা প্যারাবোলা খুব বেশি একটা এনকাউন্টার করছে, আমি আমার মনে নেই, কিন্তু আমি এটা দেখে তারপর আপনাদেরকে জানাবো নেক্সট ক্লাস। ওকে স্যার, সমস্যা নেই। ঠিক আছে, আপনারা যারা অ্যাসাইনমেন্ট জমা দেন নাই, ক্লাস টেস্ট জমা দেন নাই, তাহলে আপনারা নেক্সট ক্লাস টেস্ট অবশ্যই জমা দিবেন। আমি এটার ইটা আজকে বন্ধ করে দেবো, আজকে রাতের বেলা এটা আর জমা হবে না আপনাদের। কটা পর্যন্ত স্যার? আমাকেও যে একজন স্টুডেন্ট মেল দিছিল, ও রাতের বেলা জমা দিবে 12টার আগে, তো 12টার পরে আমি এটা। আজকে কি 12টাকে জমা দেওয়া যাবে স্যার? কেন আপনি জমা দেননি? না স্যার। কেন জমা দেননি? এতদিন সময় দেওয়ার পরে এত সহজ কোশ্চেন। স্যার আমি 2টা অঙ্ক করেছিলাম আর কি স্যার, 2টা অঙ্ক করেছিলাম স্যার, আর 2টা স্যার মানে ট্রাই করতেছি স্যার। যদি পারেন জমা দিয়ে দিন রাতের মধ্যে। ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস এখানে শেষ, পরশু দিন আবার কথা হবে। ছিল স্যার, ওখানে আমরা আর কি কার্ভটা স্যার আজকে রাতের মধ্যে কি দেওয়া যাবে স্যার? হ্যাঁ দিয়েন। স্যার আমাদের একদিকে কি কার্ভটা ড্র করার একটু জোরে বলেন। স্যার বলছি যে স্যার আজকে রাতে আপনাকে না, 12টার আপনাকে মধ্যে না, কি স্যার আরেকজন দেওয়া যাবে আরেকজন স্যার? কথা বলতেছে। অন্য কেউ কিছু বলবেন? যে ম্যাথটা করছি আমরা, ওখানে কিন্তু কার্ভটা ড্র করি নাই। তো স্যার ওখানে কি কার্ভটা না না, ড্র কার্ভ ড্র করা লাগবে না। জি স্যার। স্যার ঠিক আছে।